আর একজন বলল, কিরে মা, তুই কোথায় গিয়েছিলি? তোকে 2 দিন ধরে কত খুঁজলাম, কোথাও পেলাম না। আমি মাকে বললাম, মা কি বলছে এইসব? আমি তো নামাজ পড়ে মাত্র ঘুম থেকে উঠলাম। বাবা বলল, হ্যাঁ ওনার ঠিকই বলছে। আমি ফজরের নামাজের সময় তোর মাকে ডাক দিতে গিয়েছিলাম, তোর মা আবার তোকে ডাক দিতে গিয়েছিল, তুই তোর বিছানায় নেই। কোথায় গিয়েছিলিস? এত খুঁজলাম তোকে, কোথাও পেলাম না। বাবার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি 2 দিন কই ছিলাম? ভয়ে আমার শরীর শিউরে উঠল। বাবা এসবের পরে আর চুপ করে বসে না থেকে তিনি বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে গেলেন। কবিরাজের বাসা ছিল আমাদের গ্রাম থেকে আরো 2 গ্রাম পরে। বাবা কবিরাজের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কবিরাজ আবার গিয়েছে নাকি তার মেয়ের বাড়ি, সে আসবে নাকি শনিবারে। মন খারাপ করে বাবা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাবার কাছে কোনো টর্চ লাইট ছিল না, তার কাছে ছিল কিছু পাটকাঠি। সবগুলো জ্বালিয়ে দিয়ে তিনি বাড়ির পথে রওনা দিলেন। কিছু দূর যেতেই পাটকাঠিগুলো শেষ হয়ে গেল। বাবা অন্ধকারে হাঁটছিলেন। 2 গ্রাম পেরিয়ে যখন বাবা আমাদের গ্রামে ঢুকেছে, কিছু দূর যেতেই বাবার মনে হলো তার পাশে কেউ যেন হাঁটছে। ডানে বামে কাউকে না দেখে তিনি ভয়ে আরো জোরে হাঁটতে শুরু করলেন। সামনেই একটা পুরনো কবরস্থান। তার মনে হলো যে কেউ একজন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বাবার মনের ভুল ভেবে সে আবারও হাঁটতে শুরু করেন। তারপর বাবাকে কেউ একজন যেন নাম ধরে ডাকছে, ওমর, ওমর, কই গিয়েছিলি? কবিরাজের বাড়িতেই গিয়েছিলাম, কবিরাজকে পাইনি। কবরস্থানের দিকে কাউকে দেখতে পেল না বাবা। তাই তিনি কিছু না ভেবে এক দৌড় দিয়ে বাসায় চলে আসেন। দীর্ঘ 1 সপ্তাহ পর বাবা কবিরাজের দেখা পেয়ে তাকে সব খুলে বলে। কবিরাজ সব শুনে বলল যে, আমি আগামী শনিবার তোদের বাসায় সন্ধ্যার পরে যাব। বাড়ির উঠানে ঠিক মাঝখানে একটি গোলাকার বৃত্ত করে সেটি মাটি দিয়ে লেপে রাখবেন। আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি এক দামে কিনে আনবেন। এই বলে কবিরাজ চলে গেল। আমরা কবিরাজের কথা মতো সবকিছু রেডি করে রেখেছিলাম। শনিবারের সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কবিরাজের কোনো আসার নামই নেই। কবিরাজের আসতে দেরি হচ্ছে দেখে বাবা রাস্তায় এগিয়ে যান যে কবিরাজ আসছে কিনা। বাড়ি থেকে বের হয়েই বাবা দেখতে পেল কবিরাজ এক কোণায় দাঁড়িয়ে কিসের দিকে যেন তাকিয়ে আছে। বাবা বলল, কি ব্যাপার, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। কবিরাজ কোনো কথায় সাড়া দিল না। এটা দেখে বাবা কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ একেবারে চমকে ওঠে। বাবা বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন। কবিরাজ বলল, হ্যাঁ হ্যাঁ চলুন। ততক্ষণে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল। কবিরাজ গোল বৃত্তের চারপাশে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তার ব্যাগ থেকে আরো কি কি যেন বের করলেন। তিনি আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পরে মনে হলো চারদিকে যেন ঝড় চলছে। সবকিছু ভেঙে যেন আমার মাথায় পড়লো। তারপর আমার আর কিছু মনে নেই। বাকিটা আমার বাবার কাছে যেভাবে শুনেছি আমি সেভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করছি। তারপর আমি নাকি জ্ঞান হারাই। তারপর কবিরাজ আমার মুখে পানি ছিটিয়ে দিলেন। আমি নাকি কবিরাজকে ধরার জন্য দৌড় দিই, কিন্তু আমি নাকি সেই গোল বৃত্তের থেকে বের হতে পারছিলাম না। বের হতে না পেরে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করলো, কে তুই? তখন আমি নাকি বলেছিলাম, আমাকে দেখিসনি তুই? ওই ওমর যদি না আসতো তাহলে আজকে তোর জীবনটা শেষ করে ফেলতাম। এ কথা বলেই আমি অট্ট হাসিতে ফেটে উঠি। সেখানে উপস্থিতি সবাই লক্ষ্য করলো যে আমার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। এই বুঝি আমার চোখগুলো ফেটে বের হয়ে পড়ে যাবে। কবিরাজ বলল, আমি প্রস্তুত ছিলাম বলেই তুই আমার সামনে আসতে পেরেছিলি। এবার বল তুই কে, তুই কেন এসেছিস? একে ছেড়ে দে। ওপাশ থেকে শব্দ এলো, না আমি একে ছাড়বো না। চেষ্টা করে দেখতে পারিস আমাকে এর থেকে ছাড়াতে পারিস কিনা তুই। কবিরাজ বলল, তোর মতো অনেককেই বোতলে বন্দি করে রেখেছি, ভালো চাস তো এখান থেকে চলে যা। ওপাশ থেকে জিনটি বলে উঠল, কি মনে করেছিস তুই আমাকে তাড়াবি? এ বলে সে হাসতে শুরু করলো। কবিরাজ দোয়া দরুদ পড়ে আমার ওপর ফু দিতে যাবে, এমন সময় হঠাৎ কবিরাজের বুকে ব্যথা শুরু হলো। আর আমি বলছি, কি রে, ফু দিবি না? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পর বলল যে, আমি চলে যাব, বল তুই কে? এটা কবিরাজের একটা টোপ ছিল মাত্র। আমি বলছি, তুই এখনো চিনতে পারিসনি আমাকে? আমি মারিদ। তারপর সে চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বলল, এই জিনটি অনেক শক্তিশালী এবং এটা বদ জিন। আপনারা আপনার মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিয়ে দিলে হয়তো আর এই জিনটি তার কাছে আসবে না। আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি, আর আমি 3টি তাবিজ দিচ্ছি। একটি তার গলায় দিবেন, একটি তার বিছানায়, আরেকটি তাবিজ তার ওই গোল বৃত্তের 2 হাত মাটির তলে পুঁতে রাখবেন।